আমি চান আমার সঙ্গে আপনারা দেখছেন টক উইথ চান, যেখানে নেতাদের সঙ্গে কথা, বিভিন্ন সমাজসেবকের সঙ্গে কথা, সেটা হতে পারে লিমিট পের। আজকে প্রশ্ন আলাপের মধ্যে আমরা পৌঁছে গেছি 70 নম্বর রেজিনগর বিধানসভার বিধায়ক এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, জনপ্রিয় রাজনীতিবিদ রবিউল আলম চৌধুরী মহাশয়ের কাছে। আপনি কেমন আছেন? আপনাদের টক উইথ সায়নের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হাজির হওয়াতে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে। ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান সময়ের একটু আমাদের উপহার দেওয়ার জন্য। আপনি বেলডাঙ্গা তথা রেজিনগর, আবার গোটা মুর্শিদাবাদের বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, সেই হিসেবে আপনি অতি জনপ্রিয় মুখ এখন। সেই হিসাবে আমরা আজ পর্যন্ত জানার কোনোদিন চেষ্টা করিনি যে আপনার রাজনীতিতে আসা কেমন করে। দেখুন, আমার পরিবার রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, কারণ আমার জ্যাঠামশাই বলতে পারেন বা আমাদের বড় আব্বা নুরুল ইসলাম চৌধুরী সাহেব দীর্ঘদিন পরপর 3 বার বেলডাঙ্গা বিধানসভার এমএলএ হন, লোকসভার ভোটে দাঁড়িয়েছেন, অল্প ভোটে পরাজিত হয়েছেন। তিনি আমাদের পরিবারের সদস্য এবং আমার বাবা তিনিও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনিও মির্জাপুর অঞ্চলের প্রধান ছিলেন। সেই সুবাদে আমার রাজনৈতিক হাতেখড়ি। তাছাড়া আমি কলেজ রাজনীতির আগে থেকেই আমরা দক্ষিণপন্থী দল করি কংগ্রেসের সঙ্গে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম এবং কলেজে যখন প্রবেশ করি তখন থেকে আমরা ছাত্র রাজনীতি করতাম, ছাত্র পরিষদ, এবং বেলডাঙ্গা কলেজে দীর্ঘদিন বামপন্থী আমলে আমরা ছাত্র সংগঠন, ছাত্র পরিষদ করেছি এবং সে সময় বামপন্থীদের এত দাপট থাকা সত্ত্বেও বেলডাঙ্গা কলেজে আমার নেতৃত্বে আমরা পরপর 10 বার বেলডাঙ্গা কলেজে জয়যুক্ত করেছিলাম। তারপর আমার পরে আমরা পরের জেনারেশনকে আবার দায়িত্ব দিয়েছি। ঠিক সেইভাবে আমার ছাত্র রাজনীতির হাতে খড়ি তারপর আমি বেলডাঙ্গা যুব সভাপতি হয়েছি, ছাত্র সভাপতি ছিলাম, ব্লক কংগ্রেসের সভাপতি ছিলাম, নানা পদে সবসময় আসীন ছিলাম। তারপর যখন মমতা ব্যানার্জির উন্নয়ন, এই সমস্ত দেখে আমরা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে মমতা ব্যানার্জির দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আপনার এই রাজনীতি অনেক ছোটবেলা থেকে আপনার রাজনীতির যে শখ বা পারিবারিকভাবে রাজনীতিতে এসেছেন, সেই হিসেবে রাজনীতিতে আপনার পথপ্রদর্শককে। দেখুন, আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক অনেকে, কারণ যখন কংগ্রেস রাজনীতি করতাম তখন এর আগে আমাদের জেলায় আব্দুল সাত্তার সাহেব ছিলেন, অতীশচন্দ্র সিনহা ছিলেন, তারপর আমার জ্যাঠামশাই নুরুল ইসলাম চৌধুরী ছিলেন। তিনারা আগে আমাদের আদর্শ ছিলেন। তারপর যখন কংগ্রেস রাজনীতিও করতাম, তারপরেও কংগ্রেস রাজনীতি করেছি, তখন অজিত চৌধুরীর হাত ধরে আমরা রাজনীতিটা করতাম। আপনার সেই হিসেবে আপনার প্রিয় রাজনীতিবিদকে, মানে একদম নিজের কাছের বলার মধ্যে তাকে দেখে আপনার শেখা, মানে এখনও তাকে ফলো আপ করেন? দেখুন, এখন আমরা মমতা ব্যানার্জির দল করি। এখন পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জি সবচেয়ে ভালো মুখ এবং তার মুখ দেখে আমরা এখন রাজনীতিটা করছি। আপনাকে যদি আমরা একদিনের মুখ্যমন্ত্রী হিসাবে ধরি, তাহলে রেজিনগর থেকে বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ, এবার মুর্শিদাবাদে যেহেতু মুখ্যমন্ত্রী, তাহলে পশ্চিমবঙ্গবাসীর জন্য আপনি কি উপহার দিতে চান? দেখুন, আমরা মফস্বল শহরের মানুষ, আমরা কোনোদিন আশাও করি না যে আমাদের মুখ্যমন্ত্রীর পদের। আমরা চাই আমি আমার এলাকার উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে রেখে আমি আমার নিজের এলাকায় আমি যাতে সুন্দরভাবে কাজকর্ম করতে পারি, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে পারি, আমি সেইটুকুই আশা করি। আপনি বেলডাঙ্গা বিধানসভার একটা ছোট্ট গ্রাম মির্জাপুর, সেখানকার বাসিন্দা হয়েও, অর্থাৎ বেলডাঙ্গাবাসী হয়েও রেজিনগর বিধানসভা থেকে বিধায়ক কেন? দেখুন, আগে বেলডাঙ্গা বিধানসভা ছিল, মির্জাপুর অঞ্চলটা গোটাটাই ছিল, কাপাসডাঙ্গা, বেগুনবাড়ি সবই আগে বেলডাঙ্গা বিধানসভার
অধীন ছিল। তারপর দেবকুণ্ড, মানে দেবকুণ্ড ছিল, মহলা 1, মহলা 2, চৈতন্যপুর 1, চৈতন্যপুর 2, ভাবতা 1, ভাবতা 2, আর কুমারপুর সুজাপুর, আর বেলডাঙ্গা পৌরসভা নিয়েছিল বেলডাঙ্গা বিধানসভা। তারপর বিধানসভা যখন ভাগ হয় তখন মির্জাপুর, আমার অঞ্চলটা, বেগুনবাড়ি এবং কাপাসডাঙ্গা, এটা রেজিনগর বিধানসভা আন্ডারে চলে যায়। তার ফলে এখন আমরা রেজিনগর বিধানসভার ভোটার, কিন্তু বেলডাঙ্গা ব্লক 1-এ আমাদের 1টা হচ্ছে আমাদের ইয়ে। তাহলে আপনার কাছে বেলডাঙ্গা ব্লক, তাহলে বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূল সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরেও সভাপতি কংগ্রেসের। দেখুন, আমাদের কিছু মনোমালিন্য বা নিজেদের মধ্যে খেয়াখয়ের দরুন সেদিন আমরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান গঠন করতে পারিনি। তারপর আমরা সবাই মিলে বসে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা কিন্তু কর্মদক্ষ গঠনের ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা কর্মদক্ষ গঠন করি, এবং 2.5 বছর পর আমরা যে চেয়ারম্যান আছে আমরা তাকে সরিয়ে দেবো, মানে তার বিরুদ্ধে আপনার অনাস্থা আনবো। এবং অলরেডি কংগ্রেসের একজন মেম্বার অলরেডি সেদিন আমার হাত দিয়ে জয়েন করেছেন, এবং আরও 3-4-5 জন আরও জয়েন করবেন। যদি সভাপতি যদি তৃণমূল দলে যোগদান করে তাহলে তখন কি আর অনাস্থা আসবে? দেখুন, আমরা সে ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলবে সেটা আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু আমাদের দলের যারা 22টা মেম্বার আছে বা এখন কংগ্রেস থেকে এসছেন, আমরা কিন্তু ওই সভাপতিকে আমাদের পক্ষে ওকে সভাপতির চেয়ারে বসে, মানে দলে এলেও আমরা ওকে সভাপতি পদে বসাতে পারবো না। তৃণমূলে প্রায় গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পাই, সেখানে আবার নতুন করে যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পাই সেটা হচ্ছে আদিনব্য গোষ্ঠীদ্বন্দ্ব। সেখানে আদিনব্য গোষ্ঠীদ্বন্দ্বর বিরুদ্ধে মানে মধ্যে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কি মর্যাদার হ্রাস পাচ্ছে সেখানে? দেখুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল বা সংসার বলতে পারেন, আমরা এখন অনেকে সভাপতি হওয়ার জন্য নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ভোটের সময় আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই, আমরা কিন্তু সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা জোড়াফুল চিহ্নে ভোটটা করি। হাসান বাবুকে জিজ্ঞেস করেছিলাম, আপনাকেও জিজ্ঞেস করছি, বেলডাঙ্গাতে কি একটা উন্নত মানের বাস স্ট্যান্ড দেখতে পাবো? দেখুন, আমরা তো সবসময় আশা করি বেলডাঙ্গার উন্নয়ন হোক, কিন্তু বেলডাঙ্গায় এখন পর্যন্ত বাস স্ট্যান্ডের মতন সেরকম জায়গাও কিন্তু নেই। যদি এবং 4 লেন হচ্ছে, 4 লেন হওয়ার পরে আমরা দেখব যদি সেরকম একটা ভালো জায়গা পাওয়া যায়, একটা বাস স্ট্যান্ড হওয়া একান্ত দরকার বলে আমি মনে করি। তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সরকার গঠনের পর জনগণের জন্য স্বাস্থ্যসাথী থেকে খাদ্যসাথী এবং কন্যাশ্রী থেকে পথশ্রী আরও অনেক প্রচুর যে প্রকল্প আছে, প্রায় 76টা কাছাকাছি প্রকল্প দিয়ে বাংলাকে সাজিয়ে তুলেছেন মমতা ব্যানার্জি। সেখানে দাঁড়িয়ে যারা আজকে স্বর্ণচূড়ায় উপস্থিত, তারা ক্যাবিনেট মন্ত্রী হতে পারেন, বিভিন্ন জেলা সভাপতি হতে পারেন, বিভিন্ন পদে উপস্থিত, কিন্তু তারা স্বর্ণচূড়ায় যখন অবস্থান করছেন সেখান থেকে তাদের একটা করাপশন আমাদের ধরা পড়ছে। সেই করাপশনের অনুযায়ী সে অতীতে কিছুদিন আগে হয়ে গেল পঞ্চায়েত ভোট, এবং পরে ভবিষ্যতে আসতে চলেছে কিছুদিনের মধ্যে লোকসভা ভোট, সেই ভোটে কি কোনো প্রভাব ফেলবে? দেখুন, আজকে পশ্চিমবাংলায় নিশ্চয় তৃণমূলের কংগ্রেসের কিছু কিছু নেতা মন্ত্রীকে আজকে অ্যারেস্ট করা হয়েছে বা ধরা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা যে সত্যিকারের দোষী সেই বিচারটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। আমাদের কথা হচ্ছে, যদি তারা দোষী হয় কেন ইডি সিবিআই তাদের বিচার ত্বরান্বিত করছে না, তাড়াতাড়ি করছে না? আমরা চাই যদি সত্যিকারের দোষী হয় তাদের বিচার করা হোক, কিন্তু তাদের বিচার না করে দিনের পর দিন তাদেরকে জেলে আটকে রাখা, এটার আমরা বিরোধী। আমাদের একটা প্রশ্ন, বিজেপি কি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী? কিন্তু তারা বলে যে তারা সংখ্যালঘু আমাদের ভাই। দেখুন, বিজেপি দলটা হচ্ছে একবারে সাম্প্রদায়িক নীতির উপর বিশ্বাসী। কারণ আমরা দেখতে পাচ্ছি সামনে লোকসভা নির্বাচন আছে, তার আগে এখন পর্যন্ত রাম মন্দির কমপ্লিট হয়নি। 22 তারিখে রাম মন্দির উদ্বোধনে করবেন। আমার কথা হচ্ছে, যদি রাম মন্দির তৈরি করে যদি গোটা ভারতবর্ষের উন্নয়ন সাধন হয়, তো
তাহলে আমি অন্তত মনে করি যদি রাম মন্দির তৈরি করে যদি ডিজেলের দাম 50 টাকা, পেট্রোলের দাম 60 টাকা, গ্যাসের দাম 400 টাকা বা অন্যান্য দ্রব্যের দাম যদি কমে যায়, আমরা বলবো এইরকম রাম মন্দির আর প্রত্যেক রাজ্যে একটা করে তৈরি করা হোক। তাহলে রাম মন্দিরের কথা যখন হলো, রাম মন্দির সেটা কি লোকসভা ভোটে কোনো ইফেক্ট ফেলতে চলেছে? দেখুন, আজকে বিজেপির রাজনীতিটাই হচ্ছে তো সাম্প্রদায়িক। আজকে ওনারা ভাবছেন যে রাম মন্দির ইস্যু নিয়ে আমরা ভারতবর্ষে আবার ভোট করব, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের রাম মন্দিরের পাশাপাশি আজকে নিত্য নৈমিত্তিক যে সমস্ত জিনিসগুলো মানুষ দেখছে, আজকে বেকারের চাকরি নাই, আজকে পেট্রোল ডিজেল কেরোসিনের দাম, এই পেট্রোল ডিজেল গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাছাড়া নানাভাবে আজকে বড় বড় শিল্পপতিরা বড় বড় এদেরকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে আজকে ভারতবর্ষের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই সমস্ত যারা লোন নিয়েছেন তারা সব বিদেশে পালিয়ে গেছেন এবং তাদেরকে উদ্ধার করার কোনো চেষ্টা করছেন না। তার ফলে ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক অবস্থা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাই আমি বলবো যে শুধু রাম মন্দির ইস্যু করে যদি ভাবে ভারতবর্ষের মানুষ বিজেপিকে ভোট দেবে, তাহলে কিন্তু ওরা ভুল ভাবছেন। কারণ মানুষ আজকে ভারতবর্ষের বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি দেবো, চাকরি নেই, পেট্রোল ডিজেলের দাম আজকে আকাশ ছোঁয়া, কৃষিজাত দ্রব্য সার ফার এর সমস্ত দাম আকাশ ছোঁয়া। এ সমস্ত ব্যাপারে সাধারণ মানুষ কিন্তু আজ বিজেপি সরকারের বিরুদ্ধে বীতশ্রদ্ধ, এবং যদি ঠিকভাবে ভোটটা হয়, আমি বলবো ভারতবর্ষের বুকে এই 2024-এর নির্বাচনে বিজেপি কিন্তু ক্ষমতাচ্যুত হবে। কেন্দ্র সরকার কি ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে? দেখুন, আজকে যদি পশ্চিমবাংলায় শুধু ইডি সিবিআইটা ব্যবহার করা হতো, অন্যান্য রাজ্যে ব্যবহার করা না হতো বিরোধীদের, তাহলে আমরা ভাবতাম যে পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে, পশ্চিমবাংলায় নানা কেলেঙ্কারিতে পশ্চিমবাংলার মানুষ জড়িত। কিন্তু আজকে দেখুন, ইডি সিবিআই শুধু পশ্চিমবাংলা নয়, আজকে দিল্লির মুখ্যমন্ত্রীকে কোনো সময় মহারাষ্ট্রে করছে, কোনো সময় কর্ণাটকে করছে, মানে যেখানে বিরোধীরা শক্তিশালী সেই সমস্ত জায়গায় আজকে বিজেপি ইডি সিবিআই লাগিয়ে সেই সমস্ত নেতাদেরকে ভয় ভীত সন্তুষ্ট করে লোকসভা ভোটে জয়লাভ করার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পশ্চিমবাংলায় যত ইডি সিবিআই লাগাক, পশ্চিমবাংলার মানুষ কিন্তু মমতা ব্যানার্জি বাদ দিয়ে অন্য কারোর উপর বিশ্বাস করে না। কারণ পশ্চিমবাংলায় কংগ্রেস বলুন, সিপিএম বলুন, আজকে বিজেপি বলুন, ওরা শুধু মাইকে বা আপনার এতে সংবাদ মাধ্যমের মধ্যে ওদের প্রচার, ওরা কিন্তু জনসাধারণের কাছে ঠিকভাবে পৌঁছায় না, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কোনো জায়গায় সাম্প্রদায়িক কথাবার্তা বলে, কোনো সময় মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, অভিষেক ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আজকে ভাবছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারবো। কিন্তু পশ্চিমবাংলার মানুষ খুব ভালোভাবেই জানে যে মমতা ব্যানার্জির বিকল্প পশ্চিমবাংলায় কেউ নেই। হাসান বাবু, মানে বেলডাঙ্গার যিনি বিধায়ক আছেন হাসানুজ্জামান শেখ, আপনাকে রাজনৈতিক অভিভাবক হিসেবে মনে করে, তাহলে আপনার রাজনৈতিক অভিভাবককে বর্তমানে? আমার বর্তমানে অভিভাবক হচ্ছে, দেখুন, আগে আমি শুধু বিধায়ক ছিলাম, বিধায়ক হওয়ার পর কিছুদিন আগে আমাদের অপূর্ব সরকারকে জেলা সভাপতি এবং আমাকে চেয়ারম্যান করেছেন। সুতরাং আজকে আমাদেরকে স্বীকার করতে হবে মমতা ব্যানার্জি আমাদের উপর আস্থা রেখেছেন বলেই মমতা ব্যানার্জি আমাদেরকে করেছেন। আমাদের আদর্শ হচ্ছে মমতা ব্যানার্জি। আপনার সবচেয়ে ভালো বিরোধীকে, বিজেপি না কংগ্রেস সিপিএম? দেখুন, বহরমপুর সিটে একটা জিনিস মনে রাখবেন, এই বহরমপুর সিটে গত বিধানসভা ভোটের যদি হিসাব করা যায়, কংগ্রেস কিন্তু 3য় নম্বরে ছিল গোটা বিধানসভা লোকসভা, মানে এই 7টা বিধানসভায়। কিন্তু এবারের এই লোকসভা নির্বাচনে আমরা একটা জিনিস দেখতে চাইছি যে একদিকে বিজেপি বড় বড় বক্তব্য রাখছেন, কিন্তু আমরা জানি আমাদের যিনি এখানকার সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সাথে নরেন্দ্র মোদীর একটা কিন্তু বোঝাপড়া আছে, এবং সেই বোঝাপড়ার ফলে বহরমপুর লোকসভায় বিজেপি দেখবেন একটা দুর্বল প্রার্থী দিবে, এবং দুর্বল প্রার্থী দিয়ে
অজিত চৌধুরীকে লোকসভায় জেতানোর চেষ্টা করবে। কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরাও সিদ্ধান্ত নিয়েছি এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার অজিত চৌধুরীকে পরাজিত করার জন্য আমাদের প্রতি বুথে বুথে যে সংগঠন, সবাই আমরা কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু ইন্ডিয়া জোট হয়েছে, সেখানে যে আইন মানে সিট সমঝোতা, মানে সিটের বোঝাপড়ায়, সেখানে যদি বহরমপুর লোকসভাকে তৃণমূলকে কংগ্রেসকে সাপোর্ট করতে বলে, তখন দেখুন, যদি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি জোট পশ্চিমবাংলায় হয়, আমরা নিশ্চয় আমাদের যারা উপরের নেতৃত্ব আছে তেনারা যেটা বলবেন সেটা আমরা মেনে চলব। তাহলে ইন্ডিয়া জোটের বর্তমানে প্রধান মুখকে, দেখুন, ইন্ডিয়া জোটে এক এক রাজ্যে এক একজন সংখ্যাগরিষ্ঠ, মানে যেমন ধরুন তামিলনাড়ুতে ডিএমকে, মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি, কংগ্রেস আছে, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, বিহারে নীতিশ কুমার, লালু যাদবের ছেলে হচ্ছে ওরা দুইজন, তারপরে এক এক রাজ্যে এক একজনের সংখ্যাগরিষ্ঠ বা বেশি। সুতরাং সমস্ত নেতৃত্ব যারা আছেন বিরোধী দলের, সবাই মিলে বসে যাকে নেতৃত্ব মেনে নেবেন, আমরা যাকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে দেখতে চাইবেন, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ মতো তাকেই প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাইব। তৃণমূল কি এনআরসি এর পক্ষে না বিপক্ষে? এনআরসি এর বিপক্ষে আমরা। কিন্তু এনআরসি এর যখন ভোটাভুটি হয় লোকসভাতে, তখন তৃণমূলের প্রায় 18টা সাংসদের মধ্যে কিছুজন যে অনুপস্থিত ছিলেন, সেটা নিয়ে আপনার মন্তব্য? দেখুন, এনআরসি এ নিয়ে যখন লোকসভাতে আলোচনা হয়, আপনারা জানেন বিজেপি এককভাবে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, তাছাড়া অন্যান্য কিছু দলও এনআরসি-কে সাপোর্ট করেছিলেন। আমাদের অনেক এমপি হাজির হয়নি, কারণ কারোর ব্যক্তিগত অসুবিধা থাকার দরুন, কেউ অসুস্থ থাকার দরুন, কেউ তার আত্মীয় মারা যাওয়ার দরুন তারা অনেকে হাজির হতে পারেননি। আমরা নিশ্চয় এনআরসি-এর জন্য আমরা এর আগেও আমরা আন্দোলন করেছি, আবার যদি এনআরসি চাপানোর চেষ্টা করে আমরা কিন্তু আবার আন্দোলন করব। এনআরসি কি একটা মানে ভোটের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমানে? দেখুন, এনআরসি-এর যেটা কথা হচ্ছে, আজকে আসামে 18 লক্ষর ওপর লোক এনআরসির এতে ক্যাম্পে আছেন। তার মধ্যে শুধু কিন্তু মুসলিমরা নাই, সেখানে হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে, তারা কিন্তু আজকে সেই ক্যাম্পে অবস্থান করছে। আমার কথা হচ্ছে, যদি এনআরসি যদি বিজেপি মুখে একরকম বলছেন যে মুসলিমদেরকে, মানে যারা নতুন মুসলিম এসছেন অন্য দেশ থেকে, তাদেরকে আমরা তাড়াবো, কিন্তু তাহলে আসামে কেন প্রায় 12-14 লক্ষ হিন্দু, মানে মুসলিমদের চেয়ে বেশি সেখানে কিন্তু ক্যাম্পে আশ্রয় নিয়ে আছেন? কেন তাদেরকে আশ্রয় করে রাখা হয়েছে? নালন্দা কাণ্ডে এথিক্স কমিটির ভূমিকা কি? দেখুন, নারদা কাণ্ডের যে স্টিং অপারেশনটা হয়েছিল, আমাদের যেমন অনেক নেতাই সেখানে টাকা নিতে দেখা গিয়েছে, সেটা এখন সত্যি কি মিথ্যা সেটা এখন এতে এথিক্স কমিটির এতেই হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার যিনি বিরোধী দলনেতা, এখন বিজেপির বড় নেতা শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু টাকা নিয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে আমরা বলবো যে বিজেপি এখানে পশ্চিমবাংলায় এখানে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তৃণমূলকে দুর্বল করার জন্য আজকে শুভেন্দু অধিকারীর মতন লোককে যার টাকা নিতে দেখা গিয়েছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের তাদের বিরুদ্ধে অ্যাকশন করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে কিছু বিধায়কের ক্ষোভ দেখা গেছিল, তার পরিণামে কি এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতের এই ফলাফল? দেখুন, পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করত। তার মধ্যে দাঁড়িয়ে কিছু কিছু ব্লকে আমরা দেখতে পেয়েছি কিছু অশুভ আতাত বা কিছু স্বার্থন্বেষী ব্যক্তি প্রশাসনকে কাজে লাগিয়ে অনেক প্রার্থীকে জয়লাভ করেছেন। এতে মানুষের মধ্যে একটা
ভুল বার্তা গিয়ে পৌঁছেছে এবং মানুষ তার প্রতি নিশ্চয়ই একটু ছিলেন, কিন্তু আস্তে আস্তে আবার দেখছেন যে মমতা ব্যানার্জি ছাড়া কাউকে পশ্চিমবাংলার বুকে আনা যাবে না। সামনের লোকসভা ভোট, সে আপনি বহরমপুর কেন্দ্রে কাকে প্রার্থী দেখতে চান? দেখুন, প্রার্থীর ব্যাপারটা তো আমরা ঠিক করি না, প্রার্থীর ব্যাপারটা ঠিক করবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার যারা ওই কমিটিতে আছেন তেনারা যাকে প্রার্থী করবেন তার জন্য আমরা লড়াই করব। কিন্তু হাসানবাবু নিজের মনের ইচ্ছা জানিয়েছেন তিনি বহরমপুর কেন্দ্রে দুজনকে প্রার্থী দেখতে চান। এক হচ্ছে অপূর্ব সরকার, দুই হচ্ছে রবিউল আলম চৌধুরী, মানে আপনাকে। এই দুজনের মধ্যে কি কাউরির, অপূর্ব সরকার বিগত কিছু বছর আগে যে লোকসভা ভোট তখনও প্রার্থী ছিলেন, হয়তো কিছু ভোটের জন্য তিনি জয়লাভ করতে পারেননি, অধীর চৌধুরীর বিরুদ্ধে একটা বিশাল বড় মুখ হিসাবে দেখতে পেয়েছিল মুর্শিদাবাদবাসী, সেখানে কি আপনাকে আমরা কোনো রকমভাবে দেখতে পাবো? দেখুন, সেটা আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তেনারা যাকে ঠিক করবেন তেনাকেই আমরা, তিনি যাকে প্রার্থী করবেন আমরা তার জন্য লড়াই করব। একটা প্রশ্ন, আপনার আওতায় বেলডাঙ্গা পড়ে না, বেলডাঙ্গা বিধানসভা পড়ছে না, কিন্তু আপনি মুর্শিদাবাদের চেয়ারম্যান হিসেবে আপনি যে বেলডাঙ্গাবাসীর, মানে বেলডাঙ্গা থেকে নওদা বা রাধানগর ঘাট পর্যন্ত সবথেকে বড় অসুবিধা একটাই, সবথেকে বড় অসুবিধা হচ্ছে বড়ুয়া রেলগেট। সেই রেলগেট নিয়ে কি আমরা কোনো ব্যবস্থা দেখতে পাবো? দেখুন, কেন্দ্রীয় মিনিস্টার, প্রাক্তন মন্ত্রী ছিলেন অধীর চৌধুরী, রেলের মিনিস্টার ছিলেন। তিনি কিন্তু এখানে দেখে গিয়ে বলেছিলেন যে আমি একটা আন্ডারপাস তৈরি করে দেবো, কিন্তু আজ পর্যন্ত সে আন্ডারপাসও তৈরি হলো না। আবার অধীরবাবু আসছেন, আবার বলছেন যে আবার করব, কিন্তু ভোট এলে অধীরবাবুকে দেখা যায়, কিন্তু ভোটের পর আর কিন্তু অধীরবাবুকে দেখা যায় না। এবং সে আন্ডারপাসটা বা যদি ওপর দিয়ে ফ্লাইওভারও হয়, অন্তত নওদা বা আমাদের রেল লাইনের ওপারে যারা বসবাস করে তাদের সঙ্গে বড়ুয়ার এদিকের মানুষের কিন্তু যোগাযোগ খুব ভালো হয়। আমরা বলছি সবাইকে, কিন্তু এই প্রকল্পটা তো ধরুন কেন্দ্রীয় সরকার এবং রেলের জায়গা, রেল যতক্ষণ না করতে পারবে আমাদের তো কিছু করার নেই। আমরা তার জন্য নিশ্চয়ই আবার আন্দোলন শুরু করব, যাতে এখানে আন্ডারপাস বা ওপর দিয়ে মানে ফ্লাইওভার হয়, তার জন্য আমরা বলবো। কিন্তু অধীরবাবু, অনেক সময় আমরা সংবাদ মাধ্যমে বলতে শুনেছি যে আন্ডারপাসের সমস্ত টেন্ডারই হয়ে আছে, কিন্তু রাজ্য সরকার আমাদের এনওসি দিচ্ছে না। এগুলো হচ্ছে বাজে খবর। তাহলে অন্যান্য জায়গাগুলো আন্ডারপাস কী করে হলো? বড় একটা বাদ, এই রেলগেটটা বাদ দিয়ে এই পাশে সরুলিয়াতে দেখো আন্ডারপাস হয়ে গেছে, তারপরে এর কাছে সেখানে আন্ডারপাস হচ্ছে। তাহলে এটার তাহলে আমাদেরকে যে টেন্ডার হয়ে গেছে সেই কাগজটা আমাদেরকে দেখাতে হবে যে টেন্ডারের এইটা। তাহলে একমাত্র কি বেলডাঙ্গাবাসী কি দুটো আন্ডারপাস, এক হচ্ছে ভাবতা রেলগেট? হ্যাঁ, না ভাবতা রেলগেটে তো ওটা আর অসুবিধা নেই, ওটা তো ফ্লাইওভার হয়ে যাচ্ছে, ওটা হয়ে গেছে। ফ্লাইওভারে এখন জনমানবের মুখে আমরা শুনছি বা আমরা বিভিন্ন সার্ভে করতে গিয়ে শুনছি যে ওই ফ্লাইওভারটা নাকি প্ল্যানিং ভুল আছে। না, ও এতে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এই 24-এর মধ্যে ও ফ্লাইওভার চালু হবে। তাহলে খুব ভালো। আমরা কথা বলেছি ডিএম সাহেবের সঙ্গে এবং এটা হচ্ছে। আপনার প্রিয় খেলা কি? আমি আর প্রিয় খেলা, আগে আমি ফুটবলও খুব খেলতাম, হ্যাঁ ক্রিকেটও খেলতাম, দুটোই আমার খুব প্রিয়। আপনার সঙ্গে আমরা একটা গেম খেলবো, গেমটার নাম হচ্ছে র্যাপিড ফায়ার। হ্যাঁ, আমরা দুটো নাম বলবো, আপনাকে একটা চুজ করতে হবে, সেটা অভিষেক ব্যানার্জি নাকি মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি। অধীর চৌধুরী নাকি আবু তাহের খান? আবু তাহের খান। এখন রাহুল গান্ধী নাকি মল্লিকার্জুন খাড়গে? রাহুল গান্ধী। দিলীপ ঘোষ নাকি সুকান্ত মজুমদার? ওদের মধ্যে কে? দুইজনাই সমান। দলীয় আদর্শ নাকি নিজের আদর্শ? কে কার? আপনার দলীয় আদর্শ মানবেন না নিজের আদর্শ? দেখুন, আমি দুটোকেই মেনে চলি। আমি দলীয় যে আইন কানুন নিয়ম শৃঙ্খলা সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করি, এবং আমিও যেটা নিজে থেকেই করি দলীয় সেটাও আমি নিজের চেষ্টা করে চলি। আপনাকে কয়েকটি নাম বলবো, তার নাম বলতে কয়েকটি শব্দ বলবো, আপনার প্রথমে মাথায় কি আসছে? ভাইপো। হ্যাঁ, মানে কার জন্য বলা হচ্ছে তাই তো? হ্যাঁ। ওটা ভাইপো তো অভিষেক ব্যানার্জির জন্য বলছে। জুমলা প্রচার। জুমলা প্রচার বিজেপি করছে, জুমলা প্রচার। গদ্দার। গদ্দার শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের রবিনহুড।
মুর্শিদাবাদে রবিনহুড অজিত চৌধুরী নিজেকে এতদিন ছিলেন, আগে রবিনহুড মানে এর আগে যখন বামপন্থী আমলে মুর্শিদাবাদ জেলায় আমরা যখন অজিত চৌধুরীর সঙ্গে ছিলাম তখন অজিত চৌধুরীকে বলা হয়তো, এখন আর রবিনহুড নেই উনি। আমরা কয়েকটা প্রশ্ন করছি। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় মুখ কে বর্তমানে, সর্বদলীয় নির্বিশেষে? এক মুর্শিদাবাদে শুনুন, আগে যেমন কংগ্রেসের একটা ছিল, এখন তৃণমূলের এলাকা ভিত্তিক সব মুখ হয়ে গেছে, সুতরাং এক এক এলাকায় এক একজনের জনপ্রিয়তা। সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি কি মনে করেন যেটাই রাম সেটাই বাম? হ্যাঁ, দেখুন 2016 নির্বাচন থেকে দেখছি আমরা, বা 2021 নির্বাচনে আমরা দেখলাম, বা তার লোকসভা নির্বাচনে আগে দেখলাম যে যেখানে পশ্চিমবাংলার বুকে 34 বছর বামপন্থীরা শাসন করেছেন, গত লোকসভা নির্বাচনে আমরা পশ্চিমবাংলায় দেখলাম সিপিএমের ভোটটা বা বামপন্থী ভোটটা একটাও কিন্তু মানে জিতা তো দূরের কথা, জামানত জব্দ হয়ে গেল ওদের প্রার্থীদের। তাহলে ওদের ভোটটা কোথায় গেল? তাহলে নাহলে বিজেপির যেখানে আগে 2টো সংসদ ছিল সেখানে এবার কি করে 18টা সংসদ হয়ে গেল? তার মানে বামের ভোটটা রামে গিয়েছিল বলেই আজকে কিন্তু পশ্চিমবাংলার বুকে বিজেপির এই রমরমা। আপনাকে বলছি যে বাংলার যুব আইকন কাকে মনে করেন? অভিষেক ব্যানার্জি। এখন আপনাকে কয়েকটি নাম বলছি, আপনাকে প্রশ্ন করতে হবে তাদেরকে। এক হচ্ছে বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ, একটা প্রশ্ন করুন তাকে। হাসানুজ্জামান দেখুন, রাজনীতিতে আমার আত্মীয় হচ্ছে ও, হ্যাঁ, প্লাস আমার হাত দিয়েই ও ছাত্র রাজনীতিতে প্রবেশ করে, সুতরাং ও যাতে বেলডাঙ্গার রাজনীতিটা ভালো করে করতে পারে তার জন্য আমি তাকে বলবো। আবু তাহের খান। আবু তাহের খান মাস লিডার ছিলেন আগে, আমরা আবু তাহেরের সঙ্গে দীর্ঘদিন বিধানসভায় বলুন তার আগে থেকে রাজনীতিক আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক। অসুস্থ হওয়ার পরেও আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বা ফোনেও কথা হয়। নিশ্চয়ই আবু তাহেরও একটা ভালো নেতৃত্ব। আপনি আবু তাহের খানকে কি প্রশ্ন করতে চান? আবু তাহেরকে আমি বলবো সামনে 2024 লোকসভা নির্বাচনে যাতে ওর যে লোকসভা সেই লোকসভাতে সময়টা বেশি দেখ, অসুস্থ শরীর নিয়ে তাও যাচ্ছে, আরও বেশি বেশি সময় দিয়ে যাতে এটা ভালো জায়গায় যায় তার জন্য আমি আবেদন রাখবো। অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী তো এতদিন দেখা যায়নি মাঠে, ও ভোট হয়ে গেলে তারপরে চলে যায়, আবার নির্বাচনের 7-8 মাস আগে থেকে সে মাঠে নেমে পড়েন। আমরা দেখতে পাচ্ছি এখন 3 লাখ টাকার রাস্তা উদ্বোধন করতে অধীর চৌধুরী চলে আসছে ওয়ার্ড ফান্ডের, কিন্তু এর আগে সারা বছর কোনো রাস্তা, একটা বড় রাস্তা যে অধীর চৌধুরী করেছে সেটা আমাদেরকে দেখাতে হবে। আমরা চাইবো অধীরবাবু আপনি যে রাস্তাগুলো করছেন 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে, এবং যেখানে সরকারের রাস্তা তৈরি হয়েছে পটশ্রীর টাকা স্যাংশন হয়েছে, আমার এলাকায় একটা 24 লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে, সেই রাস্তাতে আবার তিনি 8 লক্ষ টাকা দিচ্ছেন। তাহলে আমাদের কথা হচ্ছে যে আপনি ওই টাকাটা অন্য জায়গায় দেন, 24 লক্ষ টাকা দিয়ে 8 লক্ষ টাকায় শুধু ঝাঁ ব্যাস হবে, আর আমাদের ঢালাই পর্যন্ত হবে, সেটা তার ওপরে আবার 8 লক্ষ টাকা চাপাচ্ছেন। তাহলে সেই রাস্তাটা কি হবে সেটা আপনি জিজ্ঞাসা করুন। আমরা 24 লাখ টাকার টেন্ডার হয়ে গেছে, সেই রাস্তাটা আমরা করবো। অধীরবাবুকে আমরা বলবো যে আপনি সত্যি সত্যি আপনার বহরমপুর লোকসভা কেন্দ্রের কোথায় কোথায় দরকার কাজকর্ম সেইগুলো আপনি করুন। শফিউজ্জামান শেখ। কোন শফিউজ্জামান? বেলডাঙ্গার বিধায়ক। দেখুন ও এর আগে 2বার এমএলএ হয়েছে, আমরা একসঙ্গেই ছিলাম এমএলএ। এখন বেলডাঙ্গায় কংগ্রেসের তো সেরকম রমরমা কিছু নাই, বা কংগ্রেস বেলডাঙ্গাতে এখনও ভালো জায়গায় আসতে পারেনি। উনি নেতৃত্ব দেন কংগ্রেসের, নিশ্চয়ই আবার দিবেন। শায়না মমতাজ খান। দেখুন শায়না আমাদের কলিগ, তিনি নওদার বিধায়ক হলেও বেলডাঙ্গার 4টি কিন্তু অঞ্চল ওর আন্ডারে, মানে ওর বিধানসভায় পড়ে। সুতরাং তাকেও আমরা অনুরোধ করব আপনি একটু সময়টা বেশি বেশি দেন এলাকায়, এবং মানুষের সঙ্গে ডেলি নিবিড় সম্পর্ক রাখুন, এবং উন্নয়নমূলক কাজকর্মগুলো ঠিকমতো আপনি আপনার এলাকায় করুন। মানুষ নিশ্চয়ই আপনাকেও সমর্থন করবে। আর যদি আপনি অন্য জায়গায় কলকাতায় বসে থাকেন, তা মানুষ যদি আপনার সঙ্গে না পায়, নিশ্চয়ই মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে।
আপনাকে কয়েকটি নাম বলবো, তাদেরকে নাম্বার দিতে হবে আউট অফ 10। এক হচ্ছে শফিউজ্জামান শেখ, নওদার হাবিব মাস্টার নামে হ্যাঁ। পরিচিত। দেখুন, এখন নওদাতে যে রাজনীতিটা চলছে, একদিকে সাইনা মমতাজ, একদিকে শফিউজ্জামান, কিন্তু ওখানে রাজনৈতিক ক্রিয়াকাণ্ডে বা কার্যকলাপে কিন্তু শফিউজ্জামানই কিন্তু সব করছে, মানে মিছিল মিটিং বলুন, এ করুন ও করুন, সবই ওই করছে। সুতরাং আমি ওকে 80% দিতে পারি শফিউজ্জামানকে। অধীর রঞ্জন চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী এখন তো কিছু এখন করতে চাইছে কিছু কাজকর্ম, সারা বছর কিছু করেনি, এবং কতটুকু কাজ উনি করতে পারবেন সেটা আমরা জানি। ওকে 30% দেবো আমরা। নারুগোপাল মুখার্জি, বহরমপুরে দেখুন, বহরমপুরটা আমরা এসছি এবার পৌরসভায়, এবং বহরমপুরের উন্নয়নের জন্য উনি কিন্তু নানাভাবে চেষ্টা করছেন এবং অনেক কাজকর্ম করেছেন। কারণ বহরমপুর পৌরসভা অনেক বড়, আমি আশা রাখব ও পৌরসভায় এখন পর্যন্ত যেভাবে আগিয়েছে তাতে 80% কাজ উনি কিন্তু করতে পেরেছেন। মনোজ চক্রবর্তী, মনোজ চক্রবর্তী নিশ্চয়ই নেতা ভালো ছিলেন, কিন্তু এখন আর ওর সেরকম বহরমপুরের বুকেও কোনো দাপট নেই, অন্যান্য জায়গাতেও কোনো, মানে অজিত চৌধুরীর মানে ছায়াতে দাঁড়িয়ে আছেন বলেই ও আছে। আপনাকে আমরা এমনি কয়েকটা নিজের পার্সোনাল প্রশ্ন করছি। এখন তথাকথিতভাবে তৃণমূলের প্রত্যেকটা বিধায়কের কাছে আমরা বডিগার্ড দেখতে পাই, সেটা আপনার নেই। ও আমার আছে একটা, আমি শোনো, মানে আমি রাজনীতিটা করে একটু অন্যভাবে, আমার বডিগার্ড না থাকে, ও বাড়ি গেলে আমি একাই ঘুরে বেড়াই। কারণ আমি এমন কোনো কাজে, অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত নাই, হ্যাঁ জড়িত, যে মানুষ আমাকে এ নিয়ে ঘুরতে হবে, সিকিউরিটি নিয়ে। কারণ আমি চেষ্টা করি মানুষের সঙ্গে সম্পর্ক রেখে সামাজিক কাজকর্ম করে মানুষের সঙ্গে চলি, তাই আমার অত এর দরকার নেই। আমি তো মোটরসাইকেলে ঘুরে বেড়াই। অনেক সময় আপনাকে দেখেছি মির্জাপুরে আপনি বিভিন্ন বেশি মানে সেরকমও না, একটা কম দামি মোটরসাইকেলের উপর যাওয়া আসা করেন, সেখানে আপনাকে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে একটা গাড়ি দেওয়া হয়েছে। না, সরকারি গাড়ি নেই। সরকারি গাড়ি নেননি? না, দেয় না, সরকার গাড়ি দেয় না। সরকার গাড়ি দেয় না এখন। তারপরে বিভিন্ন জায়গায় এখন আপনি বিশাল ব্যস্ততা, তার মাঝেও আপনি যে নিজের একটা বিধায়ক কার্যালয় সেখানে বসেন, অনেক বিধায়ককে পাওয়া যায় না, সেখানে আপনাকে ধন্যবাদ। আপনি যে এতটা বিজি সময়ের মধ্যে আমাদেরকে একটু দিয়েছেন, এবং আপনাকে আরও ধন্যবাদ জানাবো যে রেজিনগর বিধানসভার যে বিধায়ক, সেখান থেকে আপনি ভবিষ্যতে যেন আরও বড় জায়গায় পৌঁছাতে পারেন। এবং আপনাদের সহযোগিতা আমাদের সঙ্গে যদি থাকে, এবং আমি চাই মানুষের সঙ্গে নিষ্ঠার সঙ্গে, মানে আমরা মানুষকে সব দিতে পারবো না, মানুষের যা এখন চাহিদা আমরা কিন্তু সবটা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, বা কেউই পারবে না। তা আমরা মানুষের সঙ্গে এইটুকু ব্যবহার করতে চাই, মানুষের সঙ্গে অন্তত ভালোভাবে যাতে আমরা তাদের সঙ্গে মিশতে পারি, ভালো কথা বলতে পারি। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি আমরা দেব না, যেটা মানুষকে পারবো সেইটুকু আমি করব, এবং মানুষের সঙ্গে সহজলভ্যভাবে মিশামিশি মিশলেই মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে, আমাদের পাশে থাকবে। আজকে আমাদের সঙ্গে ছিলেন 70 নম্বর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী সাহেব। সেখানে আমরা দাঁড়িয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি।